ওকে, সো স্ট্যাটিক্সের অ্যাকচুয়ালি আমাদের এখন মেনলি ম্যাথ করতে হবে, ওইখানে অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল পার্ট আর কিছু বাকি নাই। সো আমরা কিছু বইয়ের ম্যাথ দেখি। এখানে আমরা এই ম্যাথটা দিয়ে স্টার্ট করি, এক্সাম্পল 2। ম্যাথগুলো সহজ আছে, জাস্ট একটু ছবি ড্র করে নিলে তার ম্যাথটা তাড়াতাড়ি মিলানো যায়। ওকে, দেখো। সো এখানে কি বলছে দেখো, টু লাইক প্যারালাল ফোর্সেস, মানে দুইটা সদৃশ সমান্তরাল বল P and Q, where P is greater than Q, acting on a rigid body at A and B are interchanged in position if the point of application of the resultant displaced along AB through a distance D. Prove that D is equal to P minus Q divided by P plus Q times AB. ওকে, একটা রিজিড বডি, আমরা এখানে রিজিড বডি বললেই বুঝে নেব একটা রডের কথা বলতেছে। ওকে, সো আমরা এখানে একটা রড ড্র করে নিই। ওকে, এখন এখানে এই রিজিড বডিটার একটা এন্ড হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন বলছে যে এখানে দুইটা সদৃশ সমান্তরাল বল লাইক প্যারালাল ফোর্স কাজ করতেছে, যেখানে পি হচ্ছে গ্রেটার দেন কিউ। ওকে, সো সবসময় সিকোয়েন্সটা মেনটেন করবা, এ এন্ডে পি দিবা আর বি এন্ডে কিউ দিবা। ওকে, তাহলে তোমার মানে প্রুফটা এই কোশ্চেনের সাথে মিলবে, আদারওয়াইজ দেখা যাবে সমস্যা হবে। ওইটা ওরা কোশ্চেনে বলে না যে পি এতে কাজ করতেছে, সবসময় নাও বলতে পারে, বাট তোমার ওইটা বুঝে নিতে হবে আর কি। সো এখানে আমাদেরকে বলা আছে যে দুই প্রান্তে দুইটা বল কাজ করতেছে। সো আমরা ধরলাম এ প্রান্তে কাজ করতেছে হচ্ছে পি বল, পি ফোর্স, আর বি এন্ডে কাজ করতেছে হচ্ছে কিউ ফোর্স। দুইটা প্যারালাল, আর এখানে দেখো পি ইজ গ্রেটার দেন কিউ। এখন বলছে যে তোমার এই দুইটা ফোর্স এরকমভাবে ছিল, অ্যান্ড আমরা জানি যে তাদের রেজাল্টেন্টটা মাঝখানে কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে, ধরো এইখানে যেটা বড় সেটার কাজ দিয়ে যাবে, আর সেই পয়েন্টটাকে আমি ধরো নাম দিলাম সি। সি পয়েন্ট দিয়ে ওদের দুইটা রেজাল্টেন্টটা যেত। এখন বলছে ইফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দি বলছে যে এই দুইটা ফোর্সকে আমরা ইন্টারচেঞ্জ করছি, মানে তাদেরকে যেই জায়গায় অ্যাপ্লাই করতাম সেই দুইটাকে ইন্টারচেঞ্জ করে ফেলছি। ওকে, তো বলছে যে তখন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দি রেজাল্টেন্ট, মানে রেজাল্টেন্ট যেটা, মানে আমাদের যে লব্ধি যেটা, সেইটা যেই পয়েন্ট দিয়ে কাজ করবে সেই পয়েন্টটা দেখা গেছে এ বি বরাবর, মানে এ থেকে বি এর দিকে ডি ডিস্টেন্স সরে গেছে। ওকে, অ্যান্ড এটা আমরা বুঝতে পারি। এটা সেকেন্ড কেসটা তাহলে দেখতে কেমন হবে দেখো, এই সেম রডটাতেই, এই সেম রড যার এই প্রান্ত হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমরা কি করছি দুইটা ফোর্সকে ইন্টারচেঞ্জ করছি। মানে এখন আমাদের কিউ ফোর্স আসছে এখানে আর পি ফোর্সটা আসছে এখানে। সো বলছে যে তখন আমাদের রেজাল্টেন্টটা তখন অবভিয়াসলি এটা বুঝতেই পারো জিনিসটা সিমেট্রিক হবে, এই পাশ থেকে এটা যত দূর, এইখানেও এটা বি প্রান্ত থেকে এবার তত দূরে ক্রিয়েট হবে। আর ধরো এই পয়েন্টটাকে আমি নাম দিলাম সি প্রাইম, আর আগের সি পয়েন্টটা তো এখানে আছে, এই জায়গাতে আছে, বাট এবার আমার লব্ধি কাজ করতেছে সি প্রাইমে, আর সি প্রাইমে আমাদের রেজাল্টেন্ট হচ্ছে ওই আগের ভ্যালুর রেজাল্টেন্টটাই আর কি, বা আমরা আর প্রাইম নাম দিতে পারি, বাট আর প্রাইমের ভ্যালু সেম। সো এখন আমাদেরকে কি বলছে দেখো, যে দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দি রেজাল্টেন্ট ডিসপ্লেসড অ্যালং এ বি থ্রু আ ডিস্টেন্স ডি, মানে এই যে রেজাল্টেন্টের পয়েন্টটা সেটা এ বি বরাবর ডি অ্যামাউন্ট সরে গেছে, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। এখন প্রুভ করতে বলছে, প্রুভ দ্যাট ডি ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। ওকে, সো আমি এই টাইপের ম্যাথগুলো করার সময় যেটা অলওয়েজ প্রেফার করি এই টাইপের ম্যাথগুলো করার সময়, সেটা হচ্ছে যে এইটার ওই আমরা এই যে বড় ভ্যারিয়েবলগুলো দিয়ে এ বি সি এগুলো ইউজ করে আমি ম্যাথ করতে অত কমফোর্ট ফিল করি না। সো আমি সবসময় এটাকে একটা লেন্থ ধরে নেই যে এটা হচ্ছে স্মল এল। ওকে, এখন এখানে আমাদেরকে প্রুফ করতে হবে যে ডি এর, মানে ডি এর ভ্যালু বের করতে হবে, সহজ কথা।
সো ফার্স্ট কেসের জন্য আমরা ইকুয়েশনটা লিখব। প্রথম কেসটার জন্য ইকুয়েশনটা লিখি, দেখি কি আসে। পি ইন্টু, আচ্ছা এখানে আমি বলছিলাম যে সব ছোট ভ্যারিয়েবল ধরে নিবা, তাহলে এটাকেও ধরো আমরা একটা নাম দিই এক্স, এটার নাম হচ্ছে এক্স, আর এটার নাম হচ্ছে, তাহলে এইটা কত, এল মাইনাস এক্স, এই ডিস্টেন্সটা, রাইট। আচ্ছা, সো আমরা এখন এখান থেকে কি লিখতে পারি, পি ইন্টু এসি, দ্যাট ইজ পি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি, দ্যাট ইজ কিউ ইন্টু এল মাইনাস এক্স। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা বুঝতে পারলাম, এবার সেকেন্ড কেসে আসি। দেখো সেকেন্ড কেসে এটা তুমি কিন্তু বুঝতে পারতেছো যে এই পুরো ব্যাপারটা কিন্তু তোমার সিমেট্রিক হওয়ার কথা, তাই না? যে আমি যদি এটাকে জাস্ট এখন অন্য সাইডে অ্যাপ্লাই করি তাহলে রেজাল্টেন্ট মানে, আর এটাকে যদি আরেক সাইডে নিয়ে আসি, পুরো ব্যাপারটা তো জাস্ট ফ্লিপড হয়ে যাবে, তাই না? মানে এখন এই জিনিস মানে এ পয়েন্টটা বি পয়েন্টের ওইখানে গেছে আর বিটা এ এর কাছে আসছে, ব্যাপারটা তো এরকমই। সো রেজাল্টেন্টটা তো একই জায়গায় ক্রিয়েট হওয়ার কথা। সো এই পয়েন্টটা কি হবে তখন, এক্স এর সমান হবে না? দেখো তো, কারণ এইটা আর এটা তো এক্স্যাক্টলি সেমই, জাস্ট তুমি পুরো এই বল দুইটাকে ইন্টারচেঞ্জ করে দিছো। সো এবার রেজাল্টেন্টটা ওইভাবে চেঞ্জ হয়ে গেছে, মানে ওইভাবে পজিশন চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এইটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হওয়ার কথা, সিমেট্রিক মানে প্রতিসাম্য অনুযায়ী বা সিমেট্রি অনুযায়ী, এটা তো কমন সেন্স, রাইট? আবার এটাও কি এক্স, এটা তো আগে থেকেই। আচ্ছা, সো আমরা সেকেন্ড কেসের জন্য যদি ওই ফোর্সের ওইটা লিখি, সেটা হচ্ছে কিউ ইন্টু ডি প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এটা কত, পি ইন্টু এক্স, পি ইন্টু এক্স। ওকে, সো আমরা এখান থেকে পেলাম পি এক্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এল মাইনাস এক্স, আর আরেকটা পেলাম কিউ ইন্টু ডি প্লাস এক্স ইজ ইকুয়াল টু পি এক্স। এখন দেখো এখান থেকে ফার্দার কি করা যায়, আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এই এক্স প্লাস ডি প্লাস এক্স, এক্স প্লাস ডি প্লাস এক্স, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এল, তাই না? এই পুরাটা তো আমার লেংথের সমান। সো এখান থেকে টু এক্স, আমরা যেহেতু এক্সটা নিজেরা অ্যাজিউম করছি, আমরা চাবো যে এক্সটাকে সামহাউ এলিমিনেট করে দেওয়া যায় কিনা। সো টু এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এল, সো এক্স ইজ ইকুয়াল টু এল মাইনাস ডি ডিভাইডেড বাই টু। এলটা আমাদের কিন্তু মানে জাস্ট নাম হিসেবে ধরে নেওয়া, বাট প্রুফে কিন্তু এল আছে, তাই না? এটাই তো, এ বিটাই তো এল, সো এলটা থাকবে। সো এক্স ইজ ইকুয়াল টু এল মাইনাস ডি ডিভাইডেড বাই টু। সো আমরা এখানেও তোমার এটা বসাই দিব, পি ইন্টু এক্সের ভ্যালু বসাই, এল মাইনাস ডি বাই টু ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এল মাইনাস ডি বাই টু। এখন অ্যাকচুয়ালি এখানে তুমি যদি সেকেন্ড কেসটার জন্য আসলে ফোর্সের এটা দরকার নেই, কারণ সেকেন্ড কেসটায় ফোর্সের এটা তো ওই এক্স্যাক্ট সেম জিনিসটাই আগেরটা। সো এখানে তুমি যদি একটু সিমেট্রিকের আইডিয়াটা বুঝো, বা তুমি যদি একটু বুঝো যে এইটাও এক্সই হবে, জাস্ট এটা পুরো জিনিসটা কি ঘুরে গেছে, সো এখানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা কি সেমই হবে। তো তাহলে আর তোমার ওইটার ফোর্সের ইকুয়েশনটা লিখতে হবে না। অ্যান্ড দেখো এখান থেকে তোমার অ্যান্সার চলে আসছে যে পি ইন্টু এল মাইনাস ডি বাই টু। সেকেন্ড কেসটা থেকে আমরা বেসিক্যালি এই লাইনটা লিখবো আর কি, ওইটা ইউজ করে আবার এটাকে এক্সটা চেঞ্জ করে ফেলবো। সো কিউ এখানে এটা হচ্ছে টু এল প্লাস ডি, টু আর টু কেটে দাও, সো পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল মাইনাস এল প্লাস ডি, এল মাইনাস ডি। সো এখান থেকে আসে, এখান থেকে তুমি একবার কম্পোনেন্ট ডিভিডেন্ড বা যোজন বিয়োজন করো, তাহলে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এল প্লাস ডি প্লাস এল মাইনাস ডি, এল প্লাস ডি মাইনাস এল প্লাস ডি। ওকে,
সো আমরা এটা লিখতে পারি অ্যান্ড দেন এখান থেকে সিম্পলি আমরা ডি এর ভ্যালুটা বের করব। সো উপরে হচ্ছে এইটা কাটা আর নিচে হচ্ছে এই দুইটা কাটা। সেখান থেকে কি আসে, 12 ডিভাইডেড বাই 2d ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ পি মাইনাস কিউ। সো ডি ইজ ইকুয়াল টু হোয়াট, পি মাইনাস কিউ পি প্লাস কিউ ইন্টু এল, আর এলটাই হচ্ছে কি এবি। এটা প্রুফ করতে বলছে আমাদের। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সো আমরা পরের ম্যাথে যাই। এক্সাম্পল 4 দেখি। না, এগুলো সব বইয়েই আছে, এই ম্যাথগুলো প্রত্যেকটা বইয়েই আছে, সব টেক্সট বুকেই আছে এগুলো, তুমি খুঁজে দেখবে আর কি। কারণ নাম্বার মিলবে না, বাট ইয়া হবে, মানে ম্যাথ সেম। আচ্ছা, এরপর এক্সাম্পল 4, এটা ইজি একদম। দেখো এক্সাম্পল 4 এ কি বলছে, এ ম্যান প্লেসেস আ স্টিক হরাইজন্টাল অন হিজ শোল্ডার অ্যান্ড আ লোড অ্যাট দি এন্ড অফ আ স্টিক ইফ দ্য ওয়েট অফ দি লোড ইজ ডাব্লিউ অ্যান্ড ইফ এ অ্যান্ড এক্স বি দ্য ডিস্টেন্সেস অফ দ্য লোড। আচ্ছা, সো মানে ওই যে ফেরিওয়ালা যারা আছে না, এটা হচ্ছে ওই ম্যাথ বলছে। মানে একটা ফেরিওয়ালা কি করে, তার কাঁধের উপর একটা এরকম একটা ইয়া রাখে, তাই না? সো তুমি এইভাবে চিন্তা করতে পারো যে ফেরিওয়ালা অ্যাকচুয়ালি কি করে, সে এইখানে তার শোল্ডারটা রাখে, তার শোল্ডারটা হচ্ছে একটা পিভট, ওকে। আর সে পুরো জিনিসটা ব্যালেন্স করে কিভাবে, যে এই পিছনে ধরো সে একটা লোড রাখবে এখানে, আর এটাকে সে ব্যালেন্স করে, তার শোল্ডার তো আছেই, শোল্ডার হচ্ছে ওই ইয়াটা পিভট, আর তার হাত দিয়ে সে নিচের দিকে একটা প্রেসার দিয়ে রাখে। সো বেসিক্যালি ওইখানে দুইটা প্যারালাল ফোর্স, এই যে এই প্যারালাল ফোর্সটা আর এই যে এই প্যারালাল ফোর্সটা, এই দুইটা তোমার এই দুইটার যে রেজাল্টেন্ট, সেইটা এই শোল্ডার দিয়ে কাজ করে, অ্যান্ড শোল্ডারটার ওইটার রিয়াকশন ফোর্সটা উপরের দিকে সাপ্লাই দেয়, ওকে। অ্যান্ড এটা এখানে ব্যালেন্সড অবস্থায় থাকে। মানে বলতে পারো যে এই পিভটের রেসপেক্টে এই দুইটা ফোর্স, এইটা আর এইটা, দুই সাইডে ইকুয়াল মোমেন্ট ক্রিয়েট করে বা টর্ক ক্রিয়েট করে, যাতে এটা ব্যালেন্সড থাকে, ওকে। সো এটা হচ্ছে হাত দিয়ে ক্রিয়েট করা প্রেশার। মানে আমি মানে ওই ফেরিওয়ালা যে সে তার হাত দিয়ে ওইটাকে প্রেশার দিচ্ছে। তো এখানে এই জিনিসগুলোই বলছে যে এ ম্যান প্লেসেস আ স্টিক হরাইজন্টাল অন হিজ শোল্ডার, হরাইজন্টালি রাখছি, সো এরকম, সো এই একটা স্টিক, ওকে। সো এটাকে হরাইজন্টালি শোল্ডারে রাখা হয়েছে। সো আমি ধরলাম এটা হচ্ছে শোল্ডার, এই জায়গাটা কাঁধ। এখন বলছে যে এটাতে আমি লোড ঝুলাইছি ডাব্লু, অ্যান্ড বলছে ইফ এ অ্যান্ড এক্স বি দ্য ডিস্টেন্সেস অফ দ্য লোড অ্যান্ড হিজ হ্যান্ড ফ্রম দ্য শোল্ডার। সো এখানে লোড ঝুলানো হয়েছে ডাব্লু, আর শোল্ডারটাকেও অ্যাকচুয়ালি এইভাবে আঁকার দরকার নেই, জাস্ট এটা একটা পিলার আর কি। সো এই হচ্ছে ডাব্লু, আর হাত দিয়ে সে ধরো, এটা ধরো অনেক লম্বা স্টিক, বাট হাত দিয়ে ধরো এই জায়গাতে ইয়া করা হচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট, মানে ফোর্স দেওয়া হচ্ছে, ওকে। সো এখন জিজ্ঞেস করছে, বলছে যে এইখান থেকে তার শোল্ডার থেকে ওয়েটের ডিস্টেন্স হচ্ছে এ, আর বলছে যে হ্যান্ডের ডিস্টেন্স হচ্ছে এক্স, আর আরো বলছে, এখন জিজ্ঞেস করছে যে তাহলে তার শোল্ডারের উপর প্রেশার কত। আচ্ছা, সো শোল্ডারের উপর প্রেশার কত পড়বে বলো তো? ধরো হাত দিয়ে প্রেশার ক্রিয়েট করতেছি পি, তাহলে শোল্ডারের উপর প্রেশারটা কত? পি প্লাস ডাব্লু, মানে বেসিক্যালি ওই শোল্ডার দিয়ে রেজাল্টেন্টটা পাস করবে, তো ওই রেজাল্টেন্টটাই হচ্ছে কি প্রেশার বা রেজাল্টেন্ট ফোর্স। তো আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, পি প্লাস ডাব্লু, এটাই জানতে চাচ্ছে। এখন পি আমরা কি নিজেরা অ্যাজিউম করছি, সো পিটা আমরা বের করব।
সো এখন পি বের করার জন্য দেখো আমরা জানি শোল্ডার দিয়ে রেজাল্টেন্ট যাবে, সো এখান থেকে লেখা যায় কি পি এক্স ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ। সো পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ ডিভাইডেড বাই এক্স। সো এখান থেকে লেখা যায় ডাব্লিউ এ বাই এক্স প্লাস ডাব্লিউ, ডাব্লিউ কমন নাও, ডান। ওকে, সো এটাই। এই ম্যাথটার একটা টাফ ভার্সন আছে, সেখানে হচ্ছে যে এই শোল্ডারটা কোথায় প্লেস করলে এই প্রেশারটা, শোল্ডারের উপর প্রেশারটা মিনিমাম হয়, সেটাতে আবার ডিফারেন্সিয়েশন ইউজ করতে হয়। ডিফারেন্সিয়েশন না, সরি, এখানে ডিফারেন্সিয়েশন ইউজ করা যায় না অ্যাকচুয়ালি, গেলেও এটা খুব বেশি ইউজফুল না আর কি, এটা দেখবো এক্সারসাইজে আছে। আচ্ছা, সো এইটা সবাই বুঝছি? ওকে, সো এখন আইডিয়াটা হয়তো বুঝতে পারতেছো, এখানে এই এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা লাগতে পারে। আর এও হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল, সো এটাকে একটা আমরা এল ধরে এ কে আমরা এল মাইনাস এক্স লিখে দেন ডিফারেন্সিয়েশন করা লাগতে হবে। যাই হোক, এটা আমরা এক্সারসাইজ দেখব। দেন এটা কালকে করছি। আচ্ছা, এবার এক্সারসাইজের কয়েকটা দেখি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, 1 এর এতে বলছে যে two parallel forces 15 kg weight and 9 kg weight act at 2 points 32 centimeters apart. Find the resultant and its point of application when they are like and unlike. So একদম বেসিক ম্যাথ, এমসিকিউতে আসার মতো, যে এখানে একটা ইসের উপর দুইটা প্যারালাল ফোর্স কাজ করতেছে, বলছে প্রথমবার তারা লাইক, পরের বার তারা আনলাইক, আর দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 32 সেন্টিমিটার্স। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 9। সো আমি প্রথমে লাইক বা সদৃশ বলেরটা বের করতেছি। সো তাদের রেজাল্টেন্ট কত? 15 প্লাস 9, সিম্পলি 24 কেজি ওয়েট। আর তারা কোথায় কাজ করবে? আমি ধরলাম ফোর্সটা এই 15 কেজি ওয়েট ফোর্স থেকে এক্স সেন্টিমিটার ডিস্টেন্সে ভিতরের দিকে কাজ করবে। ওকে, তাহলে এই ডিস্টেন্সটা কত? 32 মাইনাস এক্স। সেখান থেকে লেখা যায় 15x ইজ ইকুয়াল টু 9 ইন্টু 32 মাইনাস এক্স। অ্যান্ড এখান থেকে লেখা যায় 15 প্লাস 9 এক্স ইজ ইকুয়াল টু 9 ইন্টু 32। সো এক্স পেয়ে গেলাম 9 ইন্টু 32 ডিভাইডেড বাই 15 প্লাস 9। এটাই আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা ডিরেক্টলি না লিখে একটু এক্সপ্লেন করে দেওয়া উচিত, যে 15 কেজি ওয়েট ফোর্স থেকে যেই পাশে 9 কেজি ওয়েট ফোর্সটা আছে সেইটার দিকে এত সেন্টিমিটার ডিস্টেন্স। এই যে এখানে দেখো ওভাবে বলছে যে উইচ অ্যাক্টস এট আ ডিস্টেন্স 12 সেন্টিমিটার ফ্রম দ্য গ্রেটার ফোর্স। ওকে, সো এইভাবে বলবা যাতে মানে স্যার একটা ক্লিয়ার আইডিয়া পায় যে রেজাল্টেন্টটা কোথায় কাজ করতেছে। আচ্ছা, আর যদি এটা আনলাইক হয় তখন কি হবে? জাস্ট সিম্পলি এটা যে কোনো একটাকে উল্টাই দিবা। সো আমি, আর তখন রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি মাঝখানে কোথাও কাজ করবে না। সো এখন বলছে যে দুইটা হচ্ছে আনলাইক ফোর্স, তো তাদের রেজাল্টেন্ট কত হবে? 15 মাইনাস 9 উইচ ইজ 6। আর এবার রেজাল্টেন্টটা কোথায় কাজ করবে? ভিতরে কোথাও না, বাইরে। কোন পাশে কাজ করবে বলো তো? এইটা, এই দুইটার রেজাল্টেন্টটা কোন পাশে কাজ করবে? বাম পাশে, এই যে এখানে, তাই না? দুইটা বিসদৃশ বল, সো তাদের রেজাল্টেন্ট হচ্ছে এই পাশে কাজ করবে, তাই না? সো আমি ধরলাম সেটা হচ্ছে এক্স ডিস্টেন্সে কাজ করবে এই পাশে, আর রেজাল্টেন্টটা কত? 6। ওকে, আচ্ছা, তো এখান দিয়ে যদি কাজ করে তাহলে হচ্ছে দেখো, আচ্ছা এই ম্যাথটা আমি দুইভাবে করে দেখাই তোমাদের। আচ্ছা, সো এখান দিয়ে যদি কাজ করে তো এখানে আমি এখন ওই ফোর্সের ওইটা অ্যাপ্লাই করতে পারবো যে 15 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 9 ইন্টু 32 প্লাস এক্স। সো এখান থেকে এক্স বের করবা। আচ্ছা, এটা এত সেন্টিমিটার।
আচ্ছা এই ম্যাথটা কি সবাই বুঝছো? এই সেকেন্ডটা, এটা ওই যে আমরা বলছিলাম আনলাইক ফোর্সের বা বিসদৃশ বলের লব্ধি বা রেজাল্টেন্ট হচ্ছে বড়টার কাছে এবং বড়টার দিকে কাজ করে, আর ওটা তাদেরকে বহির্বিভক্তিকরণ করে বা এক্সটার্নালি সেকশন করে। এখন আমি এই ম্যাথটা একটু ডিফারেন্ট ওয়েতে করে দেখাই। একটা ল আছে এরকম, আমরা যেমন ফোর্সের জন্য কম্পোনেন্ট থিওরেম পড়ি না, ওরকম একটা ল মোমেন্টের জন্য আছে। এটা হচ্ছে যে সামেশন অফ মোমেন্ট অফ অল ফোর্সেস, সামেশন অফ মোমেন্ট, মোমেন্ট মানে টর্ক আর কি, সামেশন অফ মোমেন্ট অফ অল ফোর্সেস, সব বলের টর্কের ভেক্টর যোগফল ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ দ্য রেজাল্টেন্ট। মানে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে সব সব বলের তোমার যে মোমেন্ট বা টর্ক সেটার যে ভেক্টর সামেশন সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরটার, তাদের রেজাল্টেন্ট ভেক্টরটার সামেশনের সমান, সরি টর্কের সমান। সো এইটা ইউজ করে আমরা এখানে এটা করতে পারি। আর এই যে এটা দেখতেছো এটাকে ভ্যারিগনন্স থিওরেম বলে। ভ্যারিগনন বানান মেবি এরকম, ভ্যারিগনন্স থিওরেম। এটা পুরান সিলেবাসে বইয়ে ছিল, আর অ্যাডমিশন টেস্টের জন্য আমি পার্সোনালি পড়ছিলাম। মানে আমি অ্যাকচুয়ালি স্ট্যাটিক্স পুরাটাই পুরান সিলেবাসের বই থেকে করছিলাম, বাট ওই অ্যাকচুয়ালি ওটা ওভার কিল আর কি, দরকার নাই, ওরকম ম্যাথ আসে না। আর এই ম্যাথগুলোই দেওয়া, কিছু টাফ ম্যাথ আছে, বাট অ্যাডমিশন টেস্টে অ্যাকচুয়ালি স্ট্যাটিক্সের হার্ড ম্যাথ আসা অফ হয়ে গেছে বলতে গেলে, কারণ স্ট্যাটিক্সের ম্যাথ এমনি টাফ, আর তার মধ্যে যদি আরও টাফ জিনিস দেয় তখন অ্যাকচুয়ালি ওই টাইমের মধ্যে শেষ করা যায় না। আর ইভেন আমাদের বুয়েটে এরকম, ধরো আমাদের বুয়েটে তো প্রত্যেক বছর 1000 জন নেয়, দেখা যায় যে এদের মধ্যে অলমোস্ট অ্যাটলিস্ট 100 জন এরকম থাকে যারা স্ট্যাটিক্স পুরোপুরি বাদ দিয়ে আসছিল। অনেকেই আছে যে ইন্টার লাইফে স্ট্যাটিক্স পুরোটা বাদ দিয়ে বইতে টিকে গেছে, এরকমও হয়। স্ট্যাটিক্স অনেকেই স্কিপ করে, কারণ একদম লাস্টের দিকে চ্যাপ্টার তো দেখা যায় পড়ার টাইম পায় না অ্যান্ড টাফ, সো এটা বাদ দেয়। আচ্ছা যাই হোক, আমাদের ওরকম করার দরকার নেই, কিন্তু যেটা বলছিলাম এই থিওরেমটা হচ্ছে ভ্যারিগনন্স থিওরেম। আচ্ছা, সো এই ভ্যারিগনন্স থিওরেম বলে যে এটা প্রুফ করা যায়, আর এমনিতেও তুমি বুঝবা যে আসলে একটা পয়েন্টের রেসপেক্টে সব কয়টা ফোর্স যে টর্কটা ক্রিয়েট করা ট্রাই করবে, অবশ্যই রেজাল্টেন্টটা ওইটাই করার কথা, কারণ রেজাল্টেন্ট হচ্ছে এমন একটা ফোর্স যেটা দিয়ে সবাইকে রিপ্লেস করে দেওয়া যায়, সব ফোর্সের সাম। ওকে, সো এখন এইটা ইউজ করে আমরা এটা করতে পারি। ধরো আমি এই পয়েন্টের রেসপেক্টে করতে পারি, যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে এটা করা যায়। আমি বললাম যে এই পয়েন্টের রেসপেক্টে আমি করবো, এই পয়েন্টারটার নাম দিলাম সি। ওকে, আর এটা যে শুধু আনলাইক ফোর্সের জন্য তা না, এটা এইখানেও করা যেত, প্রথমটাতেও ইউজ করা যেত। আর অ্যাকচুয়ালি এটা লাগে তখন যখন এখানে অনেকগুলো ফোর্স থাকে, আমরা তো দুইটা ফোর্স নিয়ে করতেছি, এর জন্য আমাদের অ্যাকচুয়ালি এই থিওরেমটা অত কাজে লাগে না, বা আমাদের বইয়ে ওরকম কোনো ম্যাথ অ্যাকচুয়ালি নাই। বাট যখন দেখা যায় 6-7টা ফোর্স এরকম থাকবে, তখন অ্যাকচুয়ালি ভ্যারিগনন্স থিওরেম খুব কাজের। সো যেটা বলছিলাম যে সি পয়েন্টের রেসপেক্টে আমরা সব ফোর্সগুলোর মোমেন্টাম নিব, সরি মোমেন্ট নিব। সো এখানে 15 যে ফোর্সটা আছে, আমরা একটা কনভেনশন সেট করি, সেটা হচ্ছে এটা ওই আমাদের ওই ডট ক্রসের সাথে মিলে, যে কোনো একটা ফোর্সের ডান পাশে যদি সেন্টার মানে ওই থাকে, পয়েন্টটা থাকে, তাহলে ওই পয়েন্টের রেসপেক্টে এইটা কিভাবে ঘুরে যাবে চিন্তা করো তো। এইভাবে ঘুরবে না, এইভাবে ঘুরে আসার কথা না। এখানে যদি একটা বস্তুকে রাখো, সো এই পয়েন্টের রেসপেক্টে ওই অবজেক্টটা কীভাবে ঘুরে যাবে, এইভাবে। সো আমরা একটা কনভেনশন সেট করি যে যদি ডান পাশে অবজেক্ট সেন্টারটা থাকে, এটা যদি ডান পাশে থাকে, তাহলে এই মোমেন্টটাকে আমি বলবো হচ্ছে মাইনাস। ওকে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ওই যে ক্রস বলতাম, বাট আমরা ওইটাকেই অ্যাকচুয়ালি কনভেনশন ইউজ করে আমরা ডট ক্রসের কনসেপ্টে না গিয়ে বললাম যে যদি ফোর্সের ডান পাশে পয়েন্ট থাকে সেটা হচ্ছে মাইনাস মোমেন্ট, আর যদি ফোর্সের বাম পাশে পয়েন্টটা থাকে তখন এটা কি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন দিবে, আর কাউন্টার ক্লকওয়াইজ সব কিছুই হচ্ছে পজিটিভ। সো তখন ওই মোমেন্টটাকে আমি বলবো এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। ক্লিয়ার? সো এইটা একটা কনভেনশন আমি সেট করে নিলাম। ওকে, সো মানে ওই ডট ক্রস যাতে করতে না হয়, ডট আর ক্রস।
আচ্ছা, সো সি পয়েন্টের রেসপেক্টে এই 15 ফোর্সটার মোমেন্ট কত, মোমেন্টের ভ্যালু কত 15x, বাট সেটা কি প্লাস নাকি মাইনাস বলো তো? মাইনাস, কারণ এটা পয়েন্টটা হচ্ছে ফোর্সের ডান পাশে, তাই না? এই দেখো ফোর্সের এই যে যেই দিকে ফোর্সটা কাজ করতেছে, তুমি চিন্তা করো এই ফোর্সের এই দিক বরাবর তুমি যদি তাকাও, তুমি কোন পাশে পয়েন্টটাকে দেখবা, ডান পাশে, বা ফোর্সের এই বরাবর তুমি যদি হাঁটো তাহলে তুমি কোন পাশে ওই পয়েন্টটাকে দেখতেছো, তোমার হাতের ডান পাশে। ওকে, সো এইভাবে মনে রাখবা। আচ্ছা, সো আমি এখানে এটাকে ইয়া করে দিই, সো -15x, আর এই ফোর্সটার জন্য দেখো এটা কিন্তু ওর বাম পাশে, সো এটা হচ্ছে প্লাস, প্লাস 932 প্লাস এক্স ইজ ইকুয়াল টু রেজাল্টেন্টটা কত এখানে। আচ্ছা, এখানে রেজাল্টেন্ট হচ্ছে 6 এর সাথে কত মাল্টিপ্লাই করবো বলো তো? না না না, আমরা সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করতেছি, আর 6 ওইখানেই কাজ করতেছে, সো ওইখানে 6 এর টর্ক কত? 0, হ্যাঁ 6 × 0, গুড। সো এটা যদি এই পর্যন্ত যদি এখন বুঝে ফেলি তাহলে আমার জাস্ট এটাকে এখন সলভ করলেই হলো, যে এখান থেকে কত আসে, -6x প্লাস 9 × 32 ইজ ইকুয়াল টু 0, সো এক্স ইজ ইকুয়াল টু 9 × 32 ডিভাইডেড বাই 6, একই অ্যান্সার আসছে না? সো আমরা সব কিছু এইভাবে টর্ক ইউজ করে করে ফেলতে পারবো। এইটা এই এক্সারসাইজের ম্যাথগুলোর ক্ষেত্রে একটা বিগ অ্যাডভান্টেজ, যে আমরা ওই পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি না করে আমি চাইলে এখানে সব টর্ক দিয়ে করতে পারি। ওকে, আচ্ছা, অ্যান্ড এটা শুধু যে আমি সি পয়েন্ট দিয়ে নিতে হবে তা না, এই যে আমি বলছিলাম মোমেন্ট অ্যাকচুয়ালি যে কোনো পয়েন্টের রেসপেক্টে নিলেই সেম, একটা রিজিড বডিতে যে কোনো পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে ওই সামেশনগুলো আসলে একই। দেখো আমি যদি এই সি পয়েন্টের রেসপেক্টে না নিয়ে ধরো এই পয়েন্টের রেসপেক্টে নিই, আর এটা যে শুধু কোনো একটা ফোর্সের পয়েন্টই হতে হবে তা না, আমি এটাকে যে কোনো পয়েন্ট নিতে পারি, মানে ধরো এই পয়েন্টটা নিলাম, এটার মিড পয়েন্টটা নিলাম, ইচ্ছা হলো যে এটা মিড পয়েন্টটা নিব, তাহলে এটা হচ্ছে 16 সেন্টিমিটার, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। সো এই পুরো জিনিসটা তোমার এখানে যে সবার তোমার সব ফোর্সের মোমেন্টের সাম তাদের রেজাল্টেন্টের মোমেন্টের সমান হবে ওই পয়েন্টের রেসপেক্টে, এই পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে। সো এই পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে এই যে 15, এই ফোর্সটা এটার জন্য মোমেন্ট কত 15 × 16, বা সেটা কি প্লাস নাকি মাইনাস? প্লাস, তাই না? এটা বাম পাশে। আবার 9 ওইটার জন্য এই পয়েন্টটা কি ওর বাম পাশে, সো প্লাস 9 × 16 ইজ ইকুয়াল টু এখানে এই যে আমার রেজাল্টেন্ট যেটা আছে, রেজাল্টেন্টের এই পয়েন্টের রেসপেক্টে টর্ক বা মোমেন্ট সেটা হচ্ছে 6, আর এইটা ওর কোন পাশে, বাম পাশে, 6 × এই ডিস্টেন্সটা কত, x প্লাস 16। ওকে, সো আমরা এটাকে সলভ করি। আমাদের এখানে এখন x এর ভ্যালু কত আসছে 48। ওকে, আচ্ছা দাঁড়াও, 15 × 16, এখানে এটা হচ্ছে বাম পাশে, আর আগের বার কত আসছিল হতো, আচ্ছা আগের বার 12 আসছিল, দাঁড়াও আমি সলভে ভুল করছি তাহলে। এখানে আমার এই 9 ফোর্সের জন্য এটা হচ্ছে টু দ্য লেফট 9 × 16 প্লাস এখানে এই ফোর্সটার জন্য এটা হচ্ছে 9 × 16, আর মানে এই দিকে, আর এই ফোর্সটার জন্য এটা হচ্ছে এই দিকে, সো এটা হচ্ছে আমাদের 15 × 16 ইজ ইকুয়াল টু তোমার এই ফোর্সটার জন্য এই পয়েন্টটা হচ্ছে বাম দিকেই,
6 ইন্টু 16 প্লাস এক্স, এটা 48 কেন আসলো? আচ্ছা একটু দাঁড়াও, দাঁড়াও তো আমি একটু খাতায় করি, দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা সরি, এখানে আমরা অন্য এইসব পয়েন্টের রেসপেক্টে নিলে তো হবে না, কারণ কি, কারণ দেখো এটা একটু আমি ভুল বলছি এই জায়গায়, এই পয়েন্টগুলোর রেসপেক্টে অ্যাকচুয়ালি মোমেন্ট নিলে ওইটার সাম তো জিরো আসবে না, কারণ আমাদের তো ওই যে রেজাল্টেন্টটাই মানে আমাদের ওই পিভট পয়েন্টটা কোথায় রাখার কথা ছিল, ওই রেজাল্টেন্টে না, সো আমরা অন্য পয়েন্টে নিলে তো এটা আর কাজ করবে না, কারণ আমি যদি পিভটকে অন্য জায়গায় সরাই ফেলি তাহলে তো এটা আর ব্যালেন্স করতে পারলো না, ঠিক আছে, আমি একটু ভুল বলছি, এটা রেজাল্টেন্টের পয়েন্টটা দিয়ে নিতে হবে, ঠিক আছে, কারণ আমি যদি অন্য পয়েন্টের রেসপেক্টে চিন্তা করি তাহলে তো আমি পিভটটাকে ওইখানে সরাই ফেললাম, আর এইখানে যদি আমি এরকম পিভটটাকে রাখি এই দুইটার রেজাল্টেন্ট তো এইখানে কাজ করবে, সো অবভিয়াসলি তো এটা ঘুরেই যাবে, তাই না, সো এটা তো ভ্যালিড না, সো আমাদের পিভটটা তো ওই যে একদম কালকে যে প্রথমে যে থিওরিটা পড়ছিলাম সেখানে তো বলা ছিল যে পিভটটা হচ্ছে কোথায় কোন বরাবর কাজ করতে হয়, মানে সেন্টারটা, মানে এখানে আমাদের সেন্টারটা কোথায় হবে, সেন্টারটা হবে হইলো ওই যেখান দিয়ে রেজাল্টেন্ট পাস করে সেইখানে, আর সেইটার রেসপেক্টে রেজাল্টেন্টের যে মোমেন্ট সেটা তো অলওয়েজই জিরোই আসবে, তাই না, এখানে 6 ইন্টু ওই পয়েন্ট দিয়ে যদি রেজাল্টেন্ট পাস করে এটা অলওয়েজই 6 ইন্টু 0ই হবে, ঠিকই আছে। আচ্ছা এর পরের ম্যাথে যাই। আচ্ছা জুমে কি টাইম লিমিট উঠাই দিছে, আমাদের এখন আর কোনো ধরনের ইয়া দেখায় না, কালকেও টানা 2 ঘন্টা ক্লাস নিচ্ছে, আজকেও ইয়া দেখাচ্ছে না, অন্য কোনো জায়গায় কি দেখছো যে টাইম শেষ হয়ে যায় এরকম? আমাদের আমি অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরে দেখতেছি, এখন বুঝলাম না ওরা কি টাইম লিমিটটা উঠায় নিছে কিনা, এটা দেখো, the resultant of two parallel forces acting at the extremities of a light rod, extremities মানে হচ্ছে দুই প্রান্ত বিন্দু, light rod AB is 16 and the point of application of the resultant divides AB in the ratio 5:3, so এই একটা রড, so A আর B, এখানে বলছে যে the resultant of two forces মানে দুইটা ফোর্স, একটা হচ্ছে ধরো P আর একটা Q, বলছে এবি কে 5:3 রেশিওতে ডিভাইড করে, মানে রেজাল্টেন্টটা তোমার, আচ্ছা এখানে দুইটা কেস ইয়া করতে বলছে, আমরা প্রথমে লাইকেরটা করি, যে লাইক ফোর্স, ঠিক আছে, এখন বলছে 5:3, 5:3 বললে এখানে বলো তো রেজাল্টেন্টটা কি এর কাছে নাকি বির কাছে, যদি রেজাল্টেন্টটা এবি কে 5:3 রেশিওতে ডিভাইড করে তাহলে সি পয়েন্টটা এর কাছে নাকি বির কাছে? বি এর কাছে, কারণ এই রেশিওটা হচ্ছে কম, সো এখানে আমরা বললাম এইটা হচ্ছে 5 মানে 5x ডিস্টেন্স ধরো, আর এটা হচ্ছে তাহলে 3x ডিস্টেন্স, আর তাহলে কোন ফোর্সটা বড়, বিতে অ্যাক্টিং ফোর্সটা বড় নাকি এতে? অবভিয়াসলি বিতে, মানে বিতে যে ফোর্সটা কাজ করবে সেটা বড়, যেহেতু রেজাল্টেন্টটা বি এর কাছে। আচ্ছা সো এখানে হচ্ছে বলছে যে ওদের রেজাল্টেন্ট হচ্ছে 16, মানে এখানে যে রেজাল্টেন্টটা কাজ করে সেটার ভ্যালু হচ্ছে 16 নিউটন, ওকে, আর এই ইনফরমেশন দেওয়া ছিল, এখন বলছে যে দুইটা ফোর্সের ভ্যালু বের করো, তো দুইটা ফোর্সের ভ্যালু বের করার জন্য দেখো আমরা এখান থেকে লিখতে পারি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 16, আর আরও লিখতে পারি পি ইন্টু 5x ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 3x, সো এখান থেকে আমরা এক্স এক্স কেটে দিই, সো 5p ইজ ইকুয়াল টু 3q, সো সেখানে q হচ্ছে অ্যাকচুয়ালি 16 মাইনাস p, সো 8p ইজ ইকুয়াল টু 48, সো p ইজ ইকুয়াল টু 6, সো p এর ভ্যালু বের হইলো আর q এর ভ্যালু হচ্ছে 10।
এবার যদি আনলাইক হইতো, দুইটা ফোর্স হচ্ছে এবার বিসদৃশ বা আনলাইক, মানে অপোজিট ডিরেকশনে। আবারও চিন্তা ভাবনা করে আমরা বসাবো। সো এবার 5:3 রেশিওতে এটাকে কি করবে, এক্সটার্নাল সেকশন করবে, তাই না, বা বহির্বিভক্তিকরণ করবে। সো ওই পয়েন্টটা কোন পাশে থাকবে, 5:3 অবভিয়াসলি এই পাশে থাকবে, কারণ এ থেকে তাহলে ডিস্টেন্সটা বেশি, ধরো এটা হচ্ছে 5x, আর বি থেকে তাহলে ডিস্টেন্সটা কম, এটা ধরো 3x। ওকে, সো এক্সটার্নাল সেকশনের জন্য এটা তোমার বি এর ওই পাশে হবে, অ্যান্ড ফোর্স দুইটা, এই পি এর পাশের ফোর্সটা হচ্ছে বড় আর এর পাশের ফোর্সটা হচ্ছে ছোট। ওকে, সো এখানে পি গ্রেটার দেন, আচ্ছা আমরা একটু এটাকে পি লিখি আর এটাকে কিউ লিখি, কারণ আদারওয়াইজ একটু ঝামেলা হবে। মানে আমরা এই বি পয়েন্টের ফোর্সটাকে এখানে হবে না, তো এখানে পি লিখি আর এখানে লিখি কিউ, দুইটা রেজাল্টেন্ট হচ্ছে এই আর। সো আনলাইক ফোর্সের জন্য আমাদের রেজাল্টেন্টের ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি পি, মানে বড়টা থেকে ছোটটা মাইনাস। সো এখানে বড় হচ্ছে কিউ আর ছোট হচ্ছে পি, সো কিউ মাইনাস পি, এটার ভ্যালু অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে 16, and according to question p into 5x is equal to q into 3x. Okay, so 5p is equal to 3q, q হচ্ছে p plus 16, so 2p is equal to 48, so p is equal to হচ্ছে 24, so p এর ভ্যালু বের হইল 24, আর এবার কিউ হচ্ছে 16 প্লাস পি, সো 16 প্লাস 24 which is 40, সো আমাদের অ্যান্সার দুটো চলে আসছে 40 and 24। দেন এখানে ডি নাম্বারটা দেখি, এ প্ল্যাঙ্ক এবি, প্ল্যাঙ্ক মানে হচ্ছে রড হিসেবে চিন্তা করবা। সো এ প্ল্যাঙ্ক এবি অফ 10 meter length and weighing 50 kg rests horizontally on two props, one at A and the other 2 meter from B. If a stone of weight 70 kg is placed on the plank 3 meter from A, find the pressure on the props. So এখানে একটা রড, এই এবি রড বলছে যে একটা প্রপ হচ্ছে এ পয়েন্ট বরাবর, আর একটা প্রপ হচ্ছে বি থেকে 2 মিটার ভিতরে। আচ্ছা আমাদের পুরোটা হচ্ছে 10 মিটার লেন্থের, আমরা ট্রাই করবো একটু অ্যাকুরেটলি ছবিটা ড্র করার। সো 2 মিটার হচ্ছে কাইন্ড অফ এইখানে কোথাও, এই জায়গায়, এই জায়গাতে আরেকটা প্রপ, এই লেন্থটা হচ্ছে 2 মিটার, আমরা এটাকে মার্ক করে রাখি। এখন বলছে ইফ আ স্টোন অফ ওয়েট 70 kg ইজ প্লেসড অন দি প্ল্যাঙ্ক 3 মিটার ফ্রম এ, এখান থেকে 3 মিটার ভিতরে যদি একটা স্টোনকে রাখা হয়, মানে একটা ওয়েটকে রাখা হয় এরকম, যেটা হচ্ছে 70 kg ওয়েট। সো বলছে ফাইন্ড দি প্রেশার অন দ্য প্রপস। ওকে, এই ডিস্টেন্সটা হচ্ছে 3 মিটার, আর এখানে এটা হচ্ছে মিড পয়েন্ট। আচ্ছা এখন এখানে কিন্তু আমাদেরকে বলে নাই এটা কি হেভি প্রপ নাকি লাইট প্রপ, ওরকম কিছু বলে নাই, বাট ওর ম্যাথসটা ডিরেক্টলি বলেই দিছে। সো আমরা ওর ম্যাথসটাকে ইগনোর করতে পারবো না। সো এখানে ওর যে নিজের ম্যাথস সেটা কাজ করতেছে নিচের দিকে 50, নিজের যে ওয়েট সেটা কাজ করতেছে 50। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে দুইটার উপর প্রেশার কত। সো আমি অ্যাজিউম করলাম দুইটার উপর প্রেশার হচ্ছে, এটার উপর প্রেশার হচ্ছে পি, এটার উপর প্রেশার হচ্ছে কিউ, মানে এইটাতে ফোর্স কাজ করতেছে পি, এটা মানে এইটাতে ফোর্স কাজ করতেছে পি, আর এখানে ফোর্স কাজ করতেছে হচ্ছে কিউ। বাট উল্টাভাবে যদি চিন্তা করো যে আসলে মানে আমি যদি ওইভাবে চিন্তা না করে, এটা ঠিক আছে যে এটাতে ধরো পি আর এটাতে কিউ, আমি এই দুইটা বের করতে চাই, বাট তুমি যদি উল্টাভাবে চিন্তা করো যে আসলে এইখানে একটা পি ভ্যালুর ফোর্স
আর এইখানে একটা কিউ ভ্যালুর ফোর্স, ওরা দুইজন মিলে আসলে এই দুইটার যে রেজাল্টেন্ট, এই দুইটার রেজাল্টেন্ট কি মাঝখানে কোথাও, সরি এই দুইটার রেজাল্টেন্ট হচ্ছে মাঝখানে কোথাও এইদিকে, এই দুইজন মিলে আসলে এইটাকে ব্যালেন্স করতেছে, মানে এইটার আর এইটার রেজাল্টেন্টটা আসলে এইটার রেজাল্টেন্ট বরাবর অ্যান্ড ইকুয়াল উল্টা দিকে কাজ করতেছে। এটুক কি বুঝছো সবাই? কারো কোশ্চেন আছে? সো এখানে এই 70 আর 50 রেজাল্টেন্টটা মাঝখানে কোথাও কাজ করবে, এটা আমরা বুঝি 70-র কাছে কাজ করবে, আর সেই রেজাল্টেন্টটা কত হবে? 120। আর এটা 70 থেকে কত ডিস্টেন্সে থাকবে, আমরা ডিস্টেন্সটাও বের করে ফেলি। ওকে, এখানে আমাদের ডিস্টেন্স বের করার জন্য তাদের মধ্যে ডিস্টেন্স লাগবে। দেখো এইটা 5, কেন? কারণ এটা হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট দিয়েই ওয়েটটা কাজ করে। এটা 5, এটা 3, তাহলে এটা কত? 2। এখন আমি যদি এই ডিস্টেন্সগুলো বের করতে চাই, মানে এই রেজাল্টেন্টটা কোথায় কাজ করবে, আমি ধরলাম এটা হচ্ছে এক্স ডিস্টেন্সটা কাজ করবে, এটা কত? 2 - x। সো এখান থেকে বের করে ফেলি 70x = 50 2 - x, সো 120x = 100, so x = 5/6 এত মিটার। ওকে, সো আমাদের এখন আর দেখো এই 70 ভ্যালুর ফোর্সটাও দরকার নাই, এই 50 ভ্যালুর ফোর্সটাও দরকার নেই, আমি ওইটার জায়গায় একটা রেজাল্টেন্ট ফোর্স বের করে ফেলছি এবং কোথায় কাজ করবে সেটাও বের করে ফেলছি। বের করেছি যে এই জায়গাটা হচ্ছে 5/6, এই যে এক্স এর ভ্যালু, আর এই জায়গাটা হচ্ছে 2 - 5/6। ওকে, আচ্ছা এখন আমরা বুঝি যে এই পিলারের যে প্রেশার পি আর এই পিলারের উপর যে প্রেশার কিউ, সেই দুইটা রিয়াকশন ফোর্সটা আসলে কি এইটাকে ব্যালেন্স করতেছে, তাই না? মানে ওদের এই দুইটা, মানে সহজ কথা হচ্ছে এই পি আর কিউ এর রেজাল্টেন্টও এইটা বরাবর কাজ করবে। ওকে, আচ্ছা, সো সেটা বের করার জন্য দেখো এখন আমি পি আর কিউ এর রেজাল্টেন্ট তাহলে কত? এই 120 সমান সমান, কারণ এটাকেই তো ব্যালেন্স করতেছে। সো পি প্লাস কিউ হচ্ছে কি 120, আর এখান থেকে আরও লেখা যায় পি ইন্টু, এবার রেজাল্টেন্টের ডিস্টেন্সটা কত এখান থেকে? 3 + 5/6 = কিউ ইন্টু এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে দেখো এটা 2, তাহলে এটা 3, এটা হচ্ছে 3 + 2 মানে 5 - 5/6। তো এই দুটাকে সলভ করবো আমরা ক্যালকুলেটরে, তাহলে অ্যান্সার আসবে, দেখি ধরো তাহলে অ্যান্সার আসে P = 62.5 আর Q = 57.5। সো এটাই আমাদের অ্যান্সার। ম্যাথটা কেউ না বুঝে থাকলে বলতে পারো। অ্যান্ড অ্যাগেন এই পুরা ম্যাথটাই আমরা কিন্তু ওই টর্ক দিয়ে করে ফেলতে পারতাম। ওকে, আমি একটু আইডিয়াটা বলি, বাসায় নিজে ট্রাই করো, যে আমাদের ওই যে বলছিলাম মাল্টিপল ফোর্সের জন্য এটা খুব হেল্পফুল। সো আমি একটু দেখাই দিই, তারও তো এখানে যে জিনিসগুলো দেওয়া ছিল সেটা রাখি। আচ্ছা, সো আমরা মেইনলি এই রডটার উপর ফোর্স নিয়ে কাজ করতেছি, তাই না? সো আমরা জানি যেই অবজেক্টের উপর কাজ করতেছি শুধু সেইটার উপর অ্যাক্টিং ফোর্সগুলো নিয়ে কাজ করতে হয়, মানে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা যাকে বলে। সো এখানে অ্যাকচুয়ালি কি কি ফোর্স ছিল? একটা ছিল এদিকে 70 কেজি, আর একটা ছিল এখানে 50 ওর নিজের ওয়েট, আর আরও দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে এই প্রথম প্রপের রিয়াকশন ফোর্স পি, আর আরেকটা হচ্ছে সেকেন্ড প্রপের রিয়াকশন ফোর্স কিউ। সো আমরা এটা বের করতে চাচ্ছি। ওকে, এখানে আমরা ডিস্টেন্সগুলো বের করে ফেলি, যে ডিস্টেন্সগুলো কোথায় ইয়া করবে। তো এখানে আমরা এইভাবে যদি থাকে, এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে যে কোনো একটা, মানে আমরা যে কোনো একটা প্রপের রেসপেক্টে নিব,
কারণ এখানে প্রপের উপর পয়েন্টগুলো হচ্ছে কি পিভট, তাই না? সো আমরা এখানে এই জায়গাটা পিভট হিসেবে ধরলাম। সো পুরো স্ট্রাকচারটা দেখো এই পয়েন্টের রেসপেক্টে কি রোটেশনালি ইকুইলিব্রিয়াম আছে, মানে এই পয়েন্টের রেসপেক্টে সব ফোর্সের তোমার টর্ক, এই পয়েন্টের রেসপেক্টে সব টর্কের সাম হচ্ছে 0। সো আমরা এখান থেকে লিখতে পারি পি ইন্টু, দেখো পি মানে একটা অবজেক্ট ওই যে তোমার ইকুইলিব্রিয়ামে কখন থাকে, যখন সব ফোর্সের সামেশন 0 হয় আর সব টর্কের সামেশন 0 হয়। ওকে, সো ফার্স্ট অফ অল সবগুলো ফোর্সের রেজাল্টেন্ট 0। সো আমরা উপরের দিকের ফোর্সগুলোকে প্লাস আর নিচের দিকের ফোর্সগুলোকে মাইনাস ধরলাম। সো পি -70 -50 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন 1। আর এই পয়েন্টের রেসপেক্টে সবার মোমেন্টের সাম 0। সো এখানে এই পি থেকে এটার ডিস্টেন্স কত, এই পয়েন্টার 8, কারণ এটা 10 এটা 2, সো এটা হচ্ছে 8। সো পি আর এটা ডান পাশে, সো মাইনাস পি ইন্টু 8। তুমি ডান পাশকে চাইলে প্লাস ধরতে পারো, তাহলে বাম পাশকে আবার মাইনাস ধরবা। সো মাইনাস পি ইন্টু 8, তারপর এই ফোর্সটা এটা ডান, এবার এই ফোর্সটার জন্য এটা হচ্ছে বাম পাশের পয়েন্ট। সো প্লাস 70 ইন্টু এটা যেহেতু 3, তাহলে এটা হচ্ছে 5। সো 70 ইন্টু 5, দেন এই ফোর্সটার জন্য কত, এটাও 3, সো এটাও বাম পাশে, সো প্লাস 50 ইন্টু 3। আর এই ফোর্সটা তো পিভটেই আছে, সো ওর জন্য এটা 0, সো এটা ইকুয়াল 0। ওকে, তো সব মোমেন্টের সাম 0, মানে আমরা এই কন্ডিশনটাও লিখছি, এই কন্ডিশনটাও লিখছি। এবার এখান থেকে পি বের করে ফেলতে পারি, কত আসে মাইনাস এক্স ইন্টু 8 62.5 এক্স্যাক্টলি আগের অ্যান্সারটাই আসছে। আর কিউ ইজ ইকুয়াল টু কত, এইখান থেকে কিউ হচ্ছে তাহলে তোমার 120 মাইনাস পি, সো মানে 1 নাম্বার থেকে, সো এখান থেকে আসবে 57.5। তো দেখছো আমরা কিন্তু অনেক ইজিলি করে ফেলছি না? এখানে যদি অনেকগুলো ফোর্স থাকতো, তুমি যদি ট্রেডিশনাল ওয়েতে করতা, তুমি প্রত্যেক দুইটার রেজাল্টেন্ট নিতা, প্রত্যেকটা আবার ডিস্টেন্স বের করতা, অনেক ঝামেলা। বাট অ্যাডমিশন টেস্টে আসলে তুমি চাইলে এইভাবে 1 লাইনে করে দিতে পারো, সরি 2 লাইনে করে দিতে পারো, এটা অ্যালাউড। অ্যাডমিশন টেস্টে এই প্রসেসটা অ্যালাউড, বাট এইটা এইচএসসিতে করলে 0। ওকে, সো এটা এইচএসসিতে অ্যাপ্লাই করা যাবে না। এটা তোমাকে ওই উদ্ভাসে বলেও দিবে, যখন অ্যাডমিশন কোচিং করবা তখন বলবে যে এই মোমেন্টের আইডিয়াটা তুমি অ্যাডমিশন টেস্টে ইউজ করতে পারবা। এবার ওই যে ওই ম্যাথটা যেটার কথা বলছিলাম, আচ্ছা, সো এখানে বলছে যে a man places a stick of 3 meter length, 3 meter long, horizontal on his shoulder and a load at the end of the stick. এই একটা স্টিক and এখানে একটা লোড। এখন বলছে what should be the distance between his hand and shoulder in order that the pressure on the shoulder may be least. সো এখানে যদি তার শোল্ডারটা কোন একটা জায়গায় হয়, আমি চাই শোল্ডারের উপর চাপটা কম পড়ুক, মানে রেজাল্টেন্টটা কম হোক, সহজভাবে বললে রেজাল্টেন্টটা কম হোক। বলছে যে তার হ্যান্ড আর শোল্ডারের ভিতরে ডিস্টেন্সটা কত হওয়া উচিত। এখন দেখো শোল্ডারটা আমি এখানে রাখছি, লোডটা এখানে আছে, এটা একটা ফিক্সড ডিস্টেন্সে আছে, বাট আমি চাইলে আমার হ্যান্ডটাকে এইখানে রাখতে পারি, এইখানে রাখতে পারি, যে কোনো এক জায়গায় রাখলেই হবে, তাই না? এটা আমার ইচ্ছা। আমি এমনভাবে রাখবো, দেখো আমি যদি এই জায়গায় রাখি, তুমি একটু আইডিয়া করে বলতে পারবা যে তুমি যদি কাছে রাখো, তুমি যদি হাত দিয়ে কাছে চাপ দাও, তুমি একটা এরকম ফেরিওয়ালাদের যে ইয়াটা থাকে ওইটা ঝুলাইলা অ্যান্ড এইখানে একটা লোড ঝুলাইলা, এখন হাতটা যদি কাছে রাখো তখন কি তোমার হাত দিয়ে জোরে চাপ দিতে হবে নাকি আস্তে, বলো তো? জোরে চাপ দিতে হবে, তাই না? এটা আমরা নিজেরাই বুঝি। আর তুমি যদি এইখানেই অনেক জোরে চাপ দাও
এইটার আর এইটার রেজাল্টেন্ট হিসেবে তোমার কাঁধের উপর কি অনেক জোরে চাপ পড়বে, হিউজ প্রেশার ক্রিয়েট হবে, তাই না? বাট তুমি যদি অনেক দূরে ধরো, তোমার হাতটা যদি লম্বা হয়, তুমি অনেক দূরে হাতটা প্লেস করো, তখন কিন্তু তোমার কম্পারেটিভলি কম ফোর্স দিতে হবে, কারণ তখন ডিস্টেন্সটা বেশি হবে আর ওই সময় টর্কটাও বেশি হবে। সো তোমার তখন ফোর্সটা কম অ্যাপ্লাই করলেও হবে। ওকে, আর এর জন্য দেখা যাবে যে তোমার কাঁধের উপর আলটিমেটলি প্রেশারটা কম পড়তেছে। ওকে, সো এখন দেখো এখানে আমরা মানে আমাদের বলছে যে শোল্ডার আর হাতের মধ্যে ডিস্টেন্সটা শোল্ডার আর হাতের মধ্যে ডিস্টেন্সটা লিস্ট যাতে হয়। ওকে, সো আমাদের এই যে শোল্ডার যেটা আছে সেইটার, আর এখানে ধর হাতটা এখানে কোথাও, সো আমি ধরলাম এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ওকে, সো এটা হচ্ছে ধরো হাত দিয়ে ক্রিয়েট করা প্রেশার পি, এটা আমাদের রেজাল্টেন্ট। সো আমাদের টার্গেট হচ্ছে আর এর ভ্যালু মিনিমাম করা। সো আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস ডাব্লু, আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস ডাব্লু। আর এখানে এই ডিস্টেন্সটাকে আমি এ বললাম ওই আগের মতো। সো এবার দেখো পি প্লাস ডাব্লু, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, পি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ডাব্লু এ। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু এ বাই এক্স। সো ডাব্লু কমন নিয়ে 1 প্লাস এ বাই এক্স। এখন এখানে আমাদের এক্স এর ভ্যালু যত বড় হবে আর এর ভ্যালু তত কম হবে, এটা আমরা বুঝি, তাই না? সো এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে, এরকম একটা স্টিকের জন্য এক্স এর ভ্যালু হাইয়েস্ট কত হইতে পারে? না, জাস্ট 3 আর কি, মানে ওই তো এ ঠিক আছে, মানে আমরা এ কেও চেঞ্জ করবো, বুঝছো? মানে আমরা চাইলে এ কেও চেঞ্জ করতে পারবো, বাট আমি জানতে চাই এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত হতে পারে। এক্স এর ভ্যালু তখন ম্যাক্সিমাম হতে পারে একদম 3। যে আমি কি করলাম, মানে আমি যদি একদমই কষ্ট করতে না চাই, তাহলে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে আমি আমার কাঁধটাকে ঠিক ওয়েটের সাথে রাখবো আর হাতটাকে রাখবো একদম এই পাশে, তাহলে সবচেয়ে কম প্রেশার ক্রিয়েট হবে কাঁধের উপর। বাট যত আমি আমার কাঁধটাকে মাঝখানের দিকে আনবো, তত কাঁধের উপর প্রেশার বাড়বে। যদিও এটা রিয়েল সেন্সে অ্যাকচুয়ালি অত এরকম করা যায় না একদম একই জায়গায়, তাহলে তো আসলে আমার ওইটা ইউজ করারই দরকার নেই। বাট অ্যাকচুয়ালি এটা ম্যাথমেটিক্যালি এটাই যে 3 মিটার ডিস্টেন্স হতে পারে ম্যাক্সিমাম। ওকে, বাট যদি আবার এ কে আমাদের ফিক্স করে দিত, এখানে যেহেতু কোশ্চেনে এর ব্যাপারে কিছু বলে নাই, এর জন্য আমি এটা বলতে পারছি। বাট যদি বলতো যে এটাকে এই ডিস্টেন্সে রাখতেই হবে, যে এ হচ্ছে একটা ফিক্সড ভ্যালু ধরো 1 মিটার, তখন এক্স এর ভ্যালু মানে তখন ডিস্টেন্সটা কত হওয়া উচিত মিনিমামের জন্য, তখন এখানে এর একটা ফিক্সড ভ্যালু হইতো, আর তখন আমি এই তখন এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম হইতে পারতো হচ্ছে ওই যে 3 মাইনাস এ, দ্যাট ইজ 3 মাইনাস 1 উইচ ইজ 2। মানে তখন অ্যাকচুয়ালি হাতটাকে একদম এইখানে রাখা উচিত ছিল, মানে একদম লেফট হ্যান্ডে। ওকে, বাট এখানে যেহেতু এটা বলা ছিল না, সো আমাদের বুঝে নিতে হবে যে এও অ্যাকচুয়ালি বাড়তে কমতে পারবে। এরপর আমরা এই ম্যাথটা দেখি। আচ্ছা, বলছে এই ব্যাম্বু পিকিউ অফ লেংথ 8 মিটার রেস্টস হরাইজন্টালি অন 2 পেগস। পেগস মানে হচ্ছে ওই খুঁটি আর কি। অন 2 পেগস অ্যাট দি এন্ডস অ্যাট পি অ্যান্ড কিউ। সো এই একটা ব্যাম্বু, এটার দুইটা সাইড হচ্ছে পি আর কিউ। সো এটা লেংথ 8 মিটার, আর দুইটা পেগ হচ্ছে দুইটা পি আর কিউতে আছে, একটা এখানে আর একটা এখানে। বলছে লোড ইজ সাসপেন্ডেড ফ্রম আ পয়েন্ট আর অন দ্য ব্যাম্বু, অ্যান্ড মানে একটা পয়েন্ট আর এ আমি একটা বস্তুকে ঝুলাইছি, বলছি যে ইফ পি আর ইজ ইকুয়াল টু 3 আর কিউ, মানে পি আর ইজ টু আর কিউ রেশিওটা হচ্ছে 3:1, মানে এইখানে কোথাও পয়েন্টটা, তাই না? পি আর ইজ ইকুয়াল টু 3 আর কিউ। সো এইখানে যদি আমি একটা লোড ঝুলাই, এখানে যদি লোড ঝুলাই যেটা হচ্ছে আচ্ছা, এখানে যদি একটা লোড ঝুলাই সেটা বের করতে বলছে, আর বলছে যে প্রেশার অন কিউ, মানে কিউতে অ্যাক্টিং ফোর্সটা হচ্ছে অ্যাকচুয়ালি
মানে কিউতে এইভাবে অ্যাকচুয়ালি বলাটা ঠিক না, এখানে কিউতে অ্যাক্টিং মানে কিউ এর মাধ্যমে অ্যাকচুয়ালি রডটার উপর যে ফোর্স কাজ করতেছে সেটা তো উপরের দিকে, তাই না? যাই হোক, সো আমরা সিম্পলি চিন্তা করব যে একটা হচ্ছে এদিকে পি, এদিকে ধরো পি ফোর্স কাজ করতেছে, আর আরেকটা হচ্ছে এদিকে কিউ ফোর্স কাজ করতেছে। এই কিউ এর ভ্যালুটা দেওয়া 3 to 5। এখন বলছে যে ডাব্লিউ কত। আমরা এখানে সবই জানি যে এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে 8-এর 4/3, তাই না? সো কত? 6। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, এটা পি প্লাস 325, দেখি নাই। আচ্ছা, আর এইটা হচ্ছে 2। ওকে, এই রেশিও অনুযায়ী। সো এখন এখান থেকে আমি কি লিখতে পারবো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, কিউ হচ্ছে পি প্লাস 325, দ্যাট ইজ 2p প্লাস 325। আর পি বের করে নিতে পারি এভাবে যে পি ইন্টু 6 ইজ ইকুয়াল টু পি প্লাস 325 ইন্টু 2। সো এখান থেকে পি কত আসে দেখি। কিউ না, এটা তো 2। সো এখান থেকে পি আসে হচ্ছে 162.5। ওকে, সো এখানে আমি ওইটা বসাই। সো অ্যান্সার হচ্ছে 650। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, পরের ম্যাথ আরেকটা দেখাই, আমরা শেষ করি। এই ম্যাথটা ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে এইটা আমি করব না, এই যে 2-এর এ, এটা ওই যে এক্সাম্পল একটা করছিলাম না, পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি, ওই ম্যাথটাই। বাট ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, এটা তুমি ওইভাবে করবা, ঠিক আছে? অনেকে আছে এটা এমসিকিউর জন্য শর্টকাট মনে রাখে, এই টাইপের কোশ্চেনগুলো এমসিকিউতে আসে। তো চাইলে তুমি শর্টকাট মুখস্থ রাখতে পারো, মানে ওই এই ফর্মুলাটা এখানে ম্যাথে যেটা করছিলাম, এই যে দিস ওয়ান, অনেকে এটা মুখস্থ রাখে। আচ্ছা, কারণ এটা প্রচুর আসে এমসিকিউতে। আচ্ছা, সো আমাদেরকে এই কোশ্চেনটা করতে বলছে যে 2 লাইক ফোর্সেস পি কিউ এত। সো এটা করে আজকে ম্যাথ শেষ দিই। বলছে 2 like parallel forces P and Q act at given points of a body. If Q be changed to P square by Q and interchanged in position with P, show that the line of action of the resultant remains same. এখানে একটা রড, সেই রডটাতে ধরো এ আর বি পয়েন্টে দুইটা ফোর্স কাজ করতেছে, পি আর কিউ। ওকে, সো আমরা এখানে একটা পয়েন্ট ধরে নিলাম, সেটা হচ্ছে সি, যে পয়েন্ট দিয়ে এটা রেজাল্টেন্টটা যায়। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। আমরা অ্যাজিউম করছি যে রেজাল্টেন্টটা এটা দিয়ে পাস করে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেসের জন্য। এখন বলছে যে কিউকে আমি চেঞ্জ করছি পি স্কোয়ার বাই কিউ দিয়ে, আমি এই কিউটাকে চেঞ্জ করে ফেলছি পি স্কোয়ার বাই কিউতে, অ্যান্ড দেন এই ফোর্সটা আর এই ফোর্সটা আবার ইন্টারচেঞ্জ করছি, মানে এখন এতে কাজ করতেছে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ, আর বিতে কাজ করতেছে হচ্ছে পি। বলছে প্রুভ দ্যাট দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্টেন্ট, মানে রেজাল্টেন্টটা একই বিন্দুতে কাজ করবে, একই লাইনে কাজ করবে, রেজাল্টেন্টটা সরবে না, রেজাল্টেন্টটা এইখানেই থাকবে। এখন এটা আমরা প্রুফ কিভাবে করব? আমরা প্রুফ করব এইভাবে যে আমরা অ্যাজিউম করব যে রেজাল্টেন্টটা, মানে আমরা এখানে প্রুফ বাই কন্ট্রাডিকশন ইউজ করব, যে আমরা অ্যাজিউম করব যে এখানে রেজাল্টেন্টটা বা লব্ধিটা অন্য একটা পয়েন্ট দিয়ে পাস করে, এবং সেটা হচ্ছে ডি ডিস্টেন্সে, মানে এখান থেকে এই সি পয়েন্ট থেকে ডি ডিস্টেন্স দূরে, মানে রেজাল্টেন্টটা একটু সরে যায়, আমি এটা অ্যাজিউম করলাম। অ্যান্ড আমি যদি সামহাও দেখাইতে পারি ডি এর ভ্যালু 0,
তাহলে আমি কি প্রুফ করে ফেললাম যে আসলে এই দুইটা আলাদা পয়েন্ট না, আমি দুইটাকে আলাদা ধরছিলাম বাট ধরে দেখলাম যে ডি এর ভ্যালু 0 আসে, তার মানে এটা একই পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। ওকে, সো আমরা ধরলাম যে এটা এখান থেকে ডি পয়েন্ট দিয়ে যাবে, মানে ডি ডিস্টেন্স দূরে আরেকটা পয়েন্ট দিয়ে যাবে। এখন রেজাল্টেন্টটা এখান দিয়ে যায়। সো আমরা এখান থেকে কি লিখতে পারি সেকেন্ড কেসের জন্য? পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ইন্টু এ সি প্রাইম ইজ ইকুয়াল টু পি ইন্টু বিসি প্রাইম। এখন পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, এসি প্রাইম হচ্ছে এসি প্লাস ডি, আর পি বিসি প্রাইম হচ্ছে দেখো বিসি মাইনাস ডি, বিসি মাইনাস ডি। আমাদের টার্গেট হচ্ছে ডি এর ভ্যালু বের করা। ওকে, আচ্ছা, সো ডি এর ভ্যালু যদি বের করতে চাই, এখানে আগে এটাকে একটু শর্ট করি, পি বাই কিউতে নিয়ে আসি। সো পি বাই কিউ ইজ ইকুয়াল টু, এখান থেকে আসে কি দেখো, বিসি মাইনাস ডি ডিভাইডেড বাই এসি প্লাস ডি। টার্গেট হচ্ছে ডি এর ভ্যালু বের করবো। আচ্ছা, পি বাই কিউ এর ভ্যালু দেখো তো এখান থেকে বের করা যায় কিনা, বিসি বাই এসি। সো এখানে আমি এটা লিখে দিতে পারি বিসি ডিভাইডেড বাই এসি ইজ ইকুয়াল টু বিসি মাইনাস ডি ডিভাইডেড বাই এসি প্লাস ডি। ওকে, আচ্ছা, সো এখান থেকে লেখা যায় বিসি এসি প্লাস বিসি ইন্টু ডি ইজ ইকুয়াল টু বিসি এসি ইজ মাইনাস এসি ইন্টু ডি। তো বিসি এসি আর এই বিসি এসি কাটা, সো এখান থেকে সাইড চেঞ্জ করে লেখা যায় ডি ইন্টু এসি প্লাস বিসি ইজ ইকুয়াল টু 0। এসি প্লাস বিসি কি 0 হতে পারে? না, এসি প্লাস বিসি তো আমার টোটাল রডের লেংথ, এটা 0 কীভাবে হয়? সো অবভিয়াসলি ডি 0। সো এটাই আমাদের প্রুফ যে রেজাল্টেন্টটা সেম পয়েন্ট দিয়ে যাবে। এই প্রুফগুলো অ্যাকচুয়ালি বইতে বা গাইড বই বা অন্যরা কীভাবে করে আমার ঠিক জানা নাই, আমি অলওয়েজ এভাবে করছি। ওকে, সবসময় এইভাবেই করতাম। ওরা হয়তো এই সেম স্ট্র্যাটেজি ইউজ করে, জাস্ট এখানে ডি ইউজ করে না, বা হয়তো অন্য কোনোভাবে করে, বাট আমি ঠিক শিওর না কীভাবে করে আর কি। সো এইটা আমার কাছে সবচেয়ে ইজি লাগে যে, অ্যান্ড তোমরা এইভাবেই করবা যে আমরা ধরে নিব রেজাল্টেন্টটা অন্য একটা পয়েন্ট দিয়ে যায়, অ্যান্ড দেখাবো যে ওই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 0, তাহলেই আমি প্রুফ করলাম যে আসলে এই দুইটা পয়েন্ট একই পয়েন্ট। ওকে, আচ্ছা, সো ম্যাথ আজকে এই পর্যন্ত রাখি।